হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 5 নম্বর ইউনিট থেকে 5 নম্বরের প্রশ্নের সাজেশান সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করব। তাই আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, 5 নম্বর ইউনিট অর্থাৎ 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে বুঝে নাও। প্রথম প্রশ্ন, পরিবেশ শিক্ষাক্ষেত্রে ইকো ক্লাবের ভূমিকা। কি বললাম? পরিবেশ শিক্ষাক্ষেত্রে ইকো ক্লাবের ভূমিকা। এই প্রশ্নের উত্তরটা কিভাবে গুছিয়ে লিখবে দেখো। পরিবেশ শিক্ষা হলো এক অন্তঃবিষয়ক প্রক্রিয়া যা শিক্ষার্থীদের পরিবেশের গুরুত্ব, সমস্যা এবং সেগুলির সমাধানে করণীয় সম্পর্কে সচেতন করে তোলে। আর এই শিক্ষার একটি অত্যন্ত কার্যকর মাধ্যম হলো ইকো ক্লাব বা পরিবেশ ক্লাব, যা শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশগত কার্যকলাপকে উৎসাহিত করে। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষার জন্য একটি সচেতন নাগরিক সমাজ তৈরি করাই ইকো ক্লাবের মূল লক্ষ্য। ইকো ক্লাবের প্রধান উদ্দেশ্য কি? 1 নম্বর হচ্ছে সচেতনতা বৃদ্ধি, অর্থাৎ ছাত্রছাত্রী এবং বৃহত্তর সমাজের মধ্যে পরিবেশগত সমস্যা যেমন দূষণ, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস ইত্যাদি বিষয়ে সচেতনতা সৃষ্টি করা। 2 নম্বর হচ্ছে পরিবেশ বান্ধব অভ্যাস, দৈনন্দিন জীবনে জল, বিদ্যুৎ এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদের সাশ্রয়ী ব্যবহার ও সংরক্ষণ সংক্রান্ত অভ্যাস গড়ে তোলা। তারপরে কি? 3 নম্বর হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনা, কম ব্যবহার, পুনর্ব্যবহার এবং পুনর্নবীকরণ, যেটাকে লেখা আছে দেখো 3R বলা হয়। রিডিউস, রিইউজ এবং রিসাইকেল নীতি অবলম্বন করে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে হাতে কলমে জ্ঞান দেওয়া। সবুজায়ন, ক্যাম্পাস এবং আশেপাশে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে সবুজায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণে উৎসাহিত করা। তারপরে হচ্ছে দেখো স্বাস্থ্যকর পরিবেশ, বিদ্যালয়, কলেজ, ক্যাম্পাসগুলিতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে ছাত্রছাত্রীদের সংগঠিত করে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা। স্থানীয় সমস্যার সমাধান। এইভাবে তোমাদের কিন্তু 8টা পয়েন্ট এখানে দেওয়া হয়েছে, তোমরা 5টা পয়েন্ট লিখলেই যথেষ্ট। তারপরে উপসংহারটা তোমরা দিয়ে দেবে যে ইকো ক্লাব কেবল পরিবেশগত জ্ঞান দান করে না, বরং শিক্ষার্থীদেরকে পরিবেশ সুরক্ষায় সক্রিয় অংশগ্রহণকারী হিসাবে গড়ে তোলে। এই ক্লাবগুলি পরিবেশ শিক্ষার লক্ষ্য পূরণে একটি সেতুবন্ধন হিসাবে কাজ করে, যার ফলস্বরূপ ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশের প্রতি দায়িত্বশীল এবং সংবেদনশীল হয়ে ওঠে। তারপর হচ্ছে দেখো পরের প্রশ্ন, আইসিটি টিকা। আইসিটি অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলতে সেই সমস্ত প্রযুক্তিকে বোঝায় যা তথ্য তৈরি, সংরক্ষণ, আদান প্রদান এবং ব্যবহারে সহায়তা করে। কম্পিউটার, হার্ডওয়্যার, সফটওয়্যার, ইন্টারনেট, মোবাইল ফোন এবং বিভিন্ন স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এর প্রধান অংশ। পরিবেশবিদ্যার ক্ষেত্রে আইসিটি একটি শক্তিশালী হাতিয়ার হিসাবে কাজ করে, যা পরিবেশগত সমস্যার মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আইসিটি ব্যবহারের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্য যেমন দূষণের মাত্রা, জলবায়ুর পরিবর্তন এবং জীববৈচিত্র্যের অবস্থান সংগ্রহ, প্রক্রিয়াকরণ ও বিশ্লেষণ করা যায়। তারপরে দেখো রিমোট সেন্সিং এবং ভৌগোলিক তথ্য অবস্থা এর মতো আইসিটি সরঞ্জামগুলি ব্যবহার করে বনজ সম্পদ হ্রাস, তারপর ভূমি ব্যবহারের পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের প্রভাবের মতো বিষয়গুলি পর্যবেক্ষণ ও মানচিত্রায়ন সম্ভব হয়। এছাড়াও দেখো এই পার্টটা তোমরা দেখে নাও, তারপর আমি পরের প্রশ্ন আলোচনায় যাচ্ছি। দেখো পরের প্রশ্ন আছে, দেখো পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি ও গণমাধ্যমের ভূমিকা। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, একদম স্টার দিয়ে চিহ্নিত করা আছে, দেখতেই পাচ্ছ। পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তি আর গণমাধ্যমের ভূমিকা। দেখো আধুনিক বিশ্ব পরিবেশ শিক্ষার একটি অপরিহার্য বিষয়। পরিবেশগত সচেতনতাকে বৃহত্তর ছাত্র সমাজ, সাধারণ মানুষের মধ্যে কার্যকরভাবে ছড়িয়ে দেওয়ার জন্য তথ্য প্রযুক্তি এবং গণমাধ্যম হলো দুটি শক্তিশালী অনুঘটক। এগুলি শিক্ষাকে আরও আকর্ষণীয়, গতিশীল ও সহজলভ্য করে তুলে টেকসই পরিবেশের সুরক্ষার ভিত্তি তৈরি করে। পরিবেশ শিক্ষায় তথ্য প্রযুক্তির প্রধান ভূমিকাগুলি হলো কি দেখো।
এক নম্বর হচ্ছে ই লার্নিং প্ল্যাটফর্ম, অর্থাৎ অনলাইন কোর্স, ওয়েবসাইট এবং অ্যাপসের মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্য ও পাঠ্যক্রম সর্বজনীন ও সহজলভ্য করা। দু নম্বর হচ্ছে দেখো ডেটা বিশ্লেষণ ও মডেলিং, জিআইএস অর্থাৎ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এবং রিমোট সেন্সিং প্রযুক্তি ব্যবহার করে পরিবেশগত ডেটা বিশ্লেষণ, পর্যবেক্ষণ ও ভবিষ্যতে পরিবেশ মডেল তৈরি করা। ভার্চুয়াল ল্যাব ও সিমুলেশন, দূষণ ও জলবায়ু পরিবর্তনের মতো জটিল প্রক্রিয়াগুলি বোঝার জন্য ভার্চুয়াল বাস্তবতার মাধ্যমে পরীক্ষামূলক অভিজ্ঞতা প্রদান করা। নেক্সট আছে দ্রুত যোগাযোগ ও প্রচার, পরিবেশ সংক্রান্ত জরুরি বার্তা, সচেতনতার অভিযান এবং শিক্ষামূলক ওয়েবিনারগুলি দ্রুত গতিতে বহু মানুষের কাছে পৌঁছে দেওয়া। এইভাবে দেখো করা হয়েছে, অ্যান্সারটা রেডি করা হয়েছে। তারপর হচ্ছে গণমাধ্যম, যেটা বলা হচ্ছে গণমাধ্যমের যে ভূমিকা, সংবাদ ও প্রতিবেদন প্রচার, সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে পরিবেশগত সংকট, সরকারি উদ্যোগ এবং সংরক্ষণের সফলতার খবর নিয়মিতভাবে প্রচার করা। তারপর হচ্ছে দেখো প্রামাণ্যচিত্র ও ভিজুয়াল শক্তি, পরিবেশের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি প্রমাণ মানচিত্র ও শিক্ষামূলক ভিডিও প্রদর্শন করে দর্শকদের ওপর গভীর প্রভাব সৃষ্টি করা। জনমত ও নীতি পর্যালোচনা, পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সরকার ও কর্তৃপক্ষের গৃহীত নীতির সমালোচনা ও পর্যালোচনা করে জনমত গঠনে সহায়তা করা। সোশ্যাল মিডিয়ার সক্রিয়তা, তারপরের পয়েন্ট আঞ্চলিক ভাষার প্রসার, উপসংহার। এইভাবে প্রশ্নের উত্তরটা শেষ করা হয়েছে। এই প্রশ্নটা যদিও স্টার দেওয়া নেই, তবে এটা স্টার দিয়ে নেবে ভালো প্রশ্ন, যে পরিবেশ রক্ষায় এনজিওর ভূমিকা। ঠিক আছে, পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানের ভূমিকা, এনজিওর ভূমিকা, এই দুটো যে প্রশ্ন আছে না, এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এনজিওর ভূমিকা কি বলা হচ্ছে, এনজিও মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন বা বেসরকারি সংস্থাগুলি পরিবেশ সচেতনতা ও শিক্ষার প্রসারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। তারা সরকারের বাইরে থেকে কাজ করে এবং খুব সহজে সাধারণ মানুষের কাছে পৌঁছতে পারে। পরিবেশের সমস্যাগুলি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করা এবং তাদের হাতে কলমে সমাধান শেখানোই এনজিওর প্রধান লক্ষ্য। এই সংস্থাগুলি পরিবেশ শিক্ষাকে একটি কার্যকারী আন্দোলনে পরিণত করতে সাহায্য করে। এবার পরিবেশ শিক্ষায় এনজিওর প্রধান 5টি কাজ হলো গ্রাম ও মহল্লার শিক্ষা। এনজিওগুলি শহর ও গ্রামের প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরাসরি মানুষকে পরিবেশ নিয়ে বোঝায়। তারা স্থানীয় ভাষায় কথা বলে মানুষকে পরিবেশের সমস্যা ও তার সমাধান সম্পর্কে সচেতন করে। তারপরে ব্যবহারিক প্রশিক্ষণ, তারা শুধু কথা বলে না, হাতে কলমে কাজ শেখায়, যেমন কিভাবে চারাগাছ লাগাতে হয়, পুরনো জিনিসের ব্যবহার করতে হয়, কিংবা বাড়ির আবর্জনা আলাদা করতে হয়, যেটাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। তারপরে দেখো সহজ শিক্ষা সামগ্রী তৈরি, তারা স্কুলে বা সাধারণ মানুষের জন্য পরিবেশ নিয়ে সহজ বই, ছবি, পোস্টার, ছোট ছোট ভিডিও তৈরি করে, যাতে কঠিন বিষয়গুলোকে সবাই সহজে বুঝতে পারে। তারপর হচ্ছে দেখো সরকারের কাছে দাবি, পরিবেশের ভালোর জন্য নতুন নিয়ম বা আইন তৈরির জন্য তারা সরকার বা নীতি নির্ধারকের কাছে সাধারণ মানুষের প্রয়োজনীয় ও দাবিগুলি তুলে ধরে। ছাত্রদের নিয়ে দল গঠন, তারা স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে ইকো ক্লাব তৈরি করে। এর ফলে ছাত্ররা ছোটবেলা থেকেই পরিবেশ রক্ষার কাজে সক্রিয়ভাবে অংশ নিতে শেখে এবং ভবিষ্যতে সচেতন নাগরিক হয়। উপসংহার, এনজিওগুলি তাদের আন্তরিক এবং স্থানীয় কাজের মাধ্যমে পরিবেশের শিক্ষাকে শুধু স্কুলের পাঠ্য বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে দৈনন্দিন জীবনের অংশ করে তোলে। পরিবেশ সচেতন সমাজ গঠনে এই সংস্থাগুলি এক অত্যন্ত জরুরি ভূমিকা পালন করে। তারপরে আছে দেখো অপ্রথাগত শিক্ষা কাকে বলে, অপ্রথাগত পরিবেশ শিক্ষার পদ্ধতি। এই যে প্রশ্নটা আছে, তোমরা যারা এবারে ডে শিফটে এবং মর্নিং শিফটে, তো এটা গতবারে পড়েছিল, তোমরা যারা এবারে ডে শিফটে এবং ইভিনিং শিফটে পরীক্ষা দেবে, তোমাদের জন্য এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। অপ্রথাগত শিক্ষা হলো সেই ধরনের শিক্ষা যা কোনো নির্দিষ্ট আনুষ্ঠানিক কাঠামোর বাইরে দেয়া হয়, অর্থাৎ স্কুল কলেজের বাইরে। এই শিক্ষা সাধারণত সময়ভিত্তিক বা বয়স
বয়সের ধরাবাঁধা নিয়মের বাইরে নমনীয়ভাবে পরিচালিত হয়। এই শিক্ষার মূল উদ্দেশ্য হলো নির্দিষ্ট একটি গোষ্ঠী বা সমাজের মানুষের তাৎক্ষণিক প্রয়োজন পূরণ করা এবং নির্দিষ্ট দক্ষতা বা জ্ঞান দান করা। উদাহরণস্বরূপ বয়স্ক শিক্ষা, সাক্ষরতা অভিযান, ছোটদের কোনো বিষয়ে প্রশিক্ষণ শিবির, অপথাগত শিক্ষা। বলছে এটি প্রথাগত শিক্ষার মতো ডিগ্রি বা সংশয়পত্র নির্ভর নয়, বরং ব্যবহারিক জ্ঞান এবং দক্ষতা অর্জনের উপর জোর দেয়। অপথাগত পরিবেশ শিক্ষা মানুষকে সরাসরি পরিবেশের সাথে যুক্ত করে এবং বাস্তব জীবনে সচেতনতা তৈরি করে। এর প্রধান পদ্ধতিগুলি হলো, 1 নম্বর হচ্ছে দেখো পরিবেশ সচেতনতা শিবির। নির্দিষ্ট পরিবেশগত সমস্যা যেমন প্লাস্টিক দূষণ নিয়ে স্থানীয় স্তরে স্বল্প সময়ের জন্য শিবির বা কর্মশালার আয়োজন করা। তারপর হচ্ছে পর্যটন ও ভ্রমণ। শিক্ষার্থীদের এবং সাধারণ মানুষকে বন, জলাভূমি বা সংরক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে প্রাকৃতিক পর্যবেক্ষণ করানো এবং সরাসরি শিক্ষা দেওয়া। গণমাধ্যমে প্রচার, রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিবেশ সংক্রান্ত তথ্য ও বার্তা দ্রুত ছড়িয়ে দেওয়া। এনজিওর উদ্যোগ, এবার মেলা বা প্রদর্শনী। এইভাবে প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে। তারপরে প্রশ্ন আছে দেখো পরিবেশ রক্ষায় বা পরিবেশ শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের কি ভূমিকা আছে। দেখো পরিবেশ রক্ষা এবং পরিবেশগত সমস্যার মোকাবিলায় সরকারি প্রতিষ্ঠানগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সরকার বিভিন্ন আইন, নীতি এবং কর্মসূচির মাধ্যমে পরিবেশের সুরক্ষার একটি শক্তিশালী কাঠামো তৈরি করে। পরিবেশ মন্ত্রণালয়, দূষণ নিয়ন্ত্রণ বোর্ড, বন বিভাগের মতো সংস্থাগুলি এই দায়িত্ব পালনে অগ্রণী। পরিবেশ রক্ষায় সরকারি প্রতিষ্ঠানগুলির 5টি কাজ হলো, আইন ও বিধি প্রণয়ন। প্রথম, সরকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বন সংরক্ষণ ও বন্যপ্রাণীর সুরক্ষার জন্য কঠোর আইন ও নিয়মকানুন তৈরি করে। তারপরে দেখো পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ। দূষণ নিয়ন্ত্রণ বোর্ডগুলির মতো সরাসরি সংস্থাগুলি শিল্প এবং অন্যান্য উৎস থেকে সৃষ্ট দূষণের মাত্রা নিয়মিত পর্যবেক্ষণ এবং দূষণকারী সংস্থাগুলির বিরুদ্ধে নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ করে। এইভাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। ভালো প্রশ্ন, ঠিক আছে, খুব ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, দেখে নাও তোমরা। আমি স্ক্রল করে যাচ্ছি, দেখে নাও। তারপরে এই একটা প্রশ্ন তোমাদের আমি রেডি করে দিয়েছি। এই প্রশ্নটা আসলেও আসতে পারে যে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক শিক্ষার মধ্যে পার্থক্য, এটা একটু দেখে যেতে পারো। খুব সহজে লেখা আছে দেখো, যেমন প্রথমে হচ্ছে প্রতিষ্ঠান, আনুষ্ঠানিক হচ্ছে বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়, আর এদিকে নির্দিষ্ট কোনো কাঠামো নেই, ক্লাব, এনজিও, কর্মশালা, ঠিক আছে, এইগুলো। তারপর এদিকে আছে দেখো কাঠামো ও পাঠ্যক্রম, সুসংগঠিত ও কঠোর কাঠামো, নির্দিষ্ট সময়সূচি আছে, সিলেবাস আছে। এদিকে নমনীয় পরিবর্তনশীল কাঠামো। এইভাবে সময়কাল দেখো দীর্ঘমেয়াদী, ঠিক আছে, আর এদিকে স্বল্পমেয়াদী বা প্রয়োজন ভিত্তিক। লক্ষ্য আছে। তারপরে শিক্ষকের ভূমিকা, শিক্ষক বা অধ্যাপকের ভূমিকা নির্ধারিত, এখানে প্রশিক্ষক, বিশেষজ্ঞ, স্থানীয় নেতাদের ভূমিকা থাকে। দেখো তারপরে মূল্যায়ন এবং শেষ পয়েন্ট আছে দেখো উদাহরণ দেখো। এই হচ্ছে তোমাদের ইউনিট 5 থেকে গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্ন উত্তর।